দেখে অনেকেই হয়তো চমকে গিয়েছেন, ভাবছেন এটা কেন লিখেছি। পোস্টমর্টেম শব্দটি ইংরেজি, বাংলা একটা প্রতিশব্দ আছে বটে, সব ব্যবচ্ছেদ। তবে সেটা বেশ শিক্ষিত বাঙালি ছাড়া অন্যদের অজানা। গা-গঞ্জের অশিক্ষিত চাষাভুষো মানুষও পোস্টমর্টেম জানেন, বোঝেন। তারা হয়তো পোস্টমর্টেম বলেন না, পোস্টমর্টেম, কিন্তু ব্যাপারটা একই। এর সহজ মানে হলো মৃতদেহ কাটাছেঁড়া করে আসল জিনিসটি খুঁজে বের করার নাম হচ্ছে পোস্টমর্টেম। আসল জিনিসটি মানে, আসল জিনিসটি হলো মৃত্যুর কারণ। পোস্টমর্টেম আর এক অর্থেও ব্যবহার হয়ে থাকে, তা হলো কোনো বক্তব্যকে, কোনো বিষয়কে কাটাছেঁড়া করে তার ভেতরে লুকিয়ে থাকা আসল জিনিসটাকে বের করে নিয়ে আসা। এই পদ্ধতির নাম হচ্ছে পোস্টমর্টেম। গতকাল 23শে জানুয়ারি 2026 তারিখে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব FCC অফ সাউথ এশিয়া, এটা অনেকেই বলছেন যে এটা ভারতে যারা কাজ করেন বিদেশি সাংবাদিকরা তাদের বোধহয় সংগঠন, এটা তা নয়। এই সংগঠনটার পুরো নাম হচ্ছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া। অর্থাৎ এখানে ভারতে কাজ করা সাউথ এশিয়ার বিদেশের করেসপন্ডেন্টদের, সাউথ এশিয়ার, তাদের এখানে একটা সংগঠন। এবং সেই সংগঠন তারাই ডেকেছিল এক সাংবাদিক সম্মেলন। তারাই সম্মেলনের যে কার্ড দিয়েছিল, নিমন্ত্রণ পত্র, আমন্ত্রণ পত্র, সেখানটায় লিখেছিল এখানে একটি রেকর্ডেড অডিও ভার্সনে বক্তব্য রাখবেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কথাটা বলা হয়নি, বলা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ এই ক্লাবের প্রেসিডেন্ট, তিনি নিজে সবাইকে এই আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন এবং সেখানে বক্তা হিসেবে শেখ হাসিনার পরিচয় দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বার্তাটা আপাতভাবে সাদামাটা যেভাবে বলা হয়েছে, অনেকে অত খেয়াল করেননি, আর খেয়াল করেননি বলে এত সব কথা উঠছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে, তিনি সেখানে দেখা করবেন, দেখা দেবেন, এসব কিচ্ছু না। তার আগেই ঠিকভাবে সবকিছু বলা হয়ে গিয়েছিল। বিষয়টা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা, কৌতূহল, এটা কিন্তু একটা প্রচন্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল কালকের এই ভাষণের জন্যে, এই অনুষ্ঠানের জন্যে। সেখানে যেভাবে মানুষ ভেবেছিল, যেভাবে 71-এর 7ই মার্চ বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন মানুষকে যুদ্ধে নামার জন্য, মনে পড়ে সেই ডাক? একটু শুনে নিন যখন কথাটা উঠলই। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তার সঙ্গে ভেবেছিল, মানুষের ভাবনা ছিল, তার সঙ্গে শেখ হাসিনার গতকালকের ভাষণের একটা যেন তুলনা মানুষের মনের মধ্যে স্বাভাবিকভাবেই এসে গিয়েছিল, যে শেখ হাসিনাও হয়তো কালকে এরকম উদ্দীপ্ত কোনো ভাষণ দেবেন। কিন্তু তিনি খুব থেমে থেমে শান্তভাবে তার যা বলার সেই কথাগুলো বলেছেন। ইউটিউবে বহু চ্যানেল শেখ হাসিনার ভাষণ টেলিকাস্ট করেছে গতকাল। বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ দেখেছেন ও শুনেছেন সে ভাষণ, কিন্তু তাদের প্রতিক্রিয়া যেন কি যেন পেলাম না ঠিক মতো, কেমন যেন নরম। গত কয়েক মাসে জননেত্রী শেখ হাসিনা বেশ কিছু অডিও ভাষণ দিয়েছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। বিভিন্ন দেশি বিদেশি সংবাদ মাধ্যমে ইমেল মারফত ইন্টারভিউ দিয়েছেন। কিন্তু পাবলিক মঞ্চে এই প্রথম তার ভাষণ। যদিও রেকর্ড করা অডিও ভাষণ, তবুও বাংলাদেশের মানুষের তীব্র কৌতূহল ছিল তিনি কি বলেন সেটা জানার জন্য। আমার চ্যানেলের এমন কিছু নিয়মিত দর্শক আছেন যারা ফোনে নিয়মিত যোগাযোগ রাখেন আমার সঙ্গে। 2-5 জন ছাড়া এদের সবাই আওয়ামী লীগের সমর্থক। 2-3 জন বিএনপি আছেন এবং একজন অতি শিক্ষিত, দাড়ি গোঁফ কামানো একজন
অধ্যাপক, তিনি জামাত সমর্থক। এদের প্রায় সবাই কাল সন্ধে আর আজ সকাল থেকে ফোন করছেন আমাকে। সবার একটাই বক্তব্য, দাদা নেত্রী কি বললেন বলুন তো। যারা আওয়ামী লীগ সমর্থক তাদের কথা শুনে মনে হলো তাদের মন ভরেনি, তারা আরো কিছু চেয়েছিলেন। জ্বালাময়ী কোনো ভাষণ, রাস্তায় নেমে এসে ঝাঁপিয়ে পড়ার ডাক। বিএনপি সমর্থকরাও শুনেছেন হাসিনার ভাষণ, তারাও একটু থমকে গেছেন। খবর পেয়েছি মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারাও শুনেছেন। তারাও ভেবেছিলেন জামাতকে রুখতে, ইউনূসকে রুখতে হয়তো নেত্রী স্পষ্টভাবে বিএনপির সঙ্গে একটা সম্পর্ক তৈরির কথা বলবেন, সেটা বললে আবার ইউনূসের লোকজনদের সুবিধা হয়। আর জামাতের সমর্থক অধ্যাপক ভদ্রলোক তো দৃশ্যত বেশ খুশি। শেখ হাসিনার ভাষণ সাড়া ফেলতে পারেনি, তিনি স্পষ্ট বললেন। তিনিও ভেবেছিলেন শেখ হাসিনা নিশ্চয়ই তার বাবার দেয়া ৭ মার্চের মতো কোনো জ্বালাময়ী ভাষণ দেবেন। আসলে ৭১ আর ২৬ তো এক নয়। বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন তার দেশের মাটিতে দাঁড়িয়ে, শেখ হাসিনা বিদেশে ভারতের মাটিতে নির্বাসিত জীবনে। বঙ্গবন্ধু যখন ভাষণ দিয়েছিলেন তখন তিনি বন্দী ছিলেন না, কিন্তু নির্বাসিত জীবনে রয়েছেন এখন শেখ হাসিনা। বঙ্গবন্ধু শ্রোতা ছিল দেশের আপামর মানুষ। শেখ হাসিনার কালকের ভাষণ ছিল বিদেশি সাংবাদিকদের আয়োজিত সভায়। ৭১-এর লড়াই ছিল বিদেশি ৭১-এর লড়াই ছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে, আর ২৬-এর লড়াই বিপথগামী ঘরের মানুষের বিরুদ্ধে। তাছাড়া গত ৫৫ বছরে গঙ্গা, মেঘনা, পদ্মা, যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। সুতরাং লড়াই বাঁচার লড়াই হলেও সে লড়াইতে অনেক ফারাক। তবু ভাব, ভাষা ও ভঙ্গির বড় সড়ো ফারাক থাকলেও যেটা বলার সেটা কিন্তু ঠিক বলেছেন শেখ হাসিনা। একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায় সেটা, আর সেটা দেখার জন্যেই এই পোস্টমর্টেম। নেত্রী ইংরেজিতে ভাষণ দিয়েছেন, তার মূল অংশটির সংক্ষিপ্ত বাংলা অনুবাদ করলে এরকম দাঁড়ায়: বাংলাদেশ আজ এক অতল গহ্বরের কিনারে দাঁড়িয়ে আছে। একটি বিধ্বস্ত রক্তাক্ত জাতি তার ইতিহাসের অন্যতম বিপজ্জনক অধ্যায় পার করছে। পুরো দেশ আজ এক বিশাল কারাগার, এক ফাঁসির মঞ্চ, এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। কি চমৎকার বাক্য চয়ন! খুনি ফ্যাসিস্ট ইউনূস একজন সুদখোর, অর্থ পাচারকারী, লুটেরা এবং দুর্নীতিবাজ, ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক। তার সর্বগ্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের জাতিকে আজ রক্তশূন্য করে ফেলেছে এবং আমাদের মাতৃভূমির আত্মাকে কলঙ্কিত করেছে। এই চরম সংকটে পুরো জাতিকে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো মূল্যে এই জাতীয় শত্রুর বিদেশি সেবাদাস পুতুল সরকারকে উৎখাত করতে বাংলাদেশের সাহসী সন্তান ও কন্যাদের এগিয়ে আসতে হবে। শহীদের রক্তে লেখা সংবিধান রক্ষা ও পুনরুদ্ধার করতে হবে। আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং আমাদের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে হবে। শেখ হাসিনার এই অডিও বার্তার যদি একটি রাজনৈতিক পোস্টমর্টেম বা ব্যবচ্ছেদ করা হয়, তবে এর শব্দ চয়ন, সুর এবং লক্ষ্য বস্তুর গভীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল বা একদম সেই ডাক্তারির দিক উন্মোচিত হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এই ভাষণটি ছিল একটি অ্যাগ্রেসিভ রেসাসিটেশন। মৃতপ্রায় রেসাসিটেশন মানে যে যখন কোনো মানুষ তার অজ্ঞান হয়ে পড়ে গেছে, তার জ্ঞান ফিরছে না, শ্বাস চলে যাচ্ছে, প্রায় শ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে না নাড়ি, তখন তার মুখে মুখ দিয়ে তাকে শ্বাস দিতে হয়, তাকে শ্বাস দিয়ে তার শ্বাস ফিরিয়ে আনতে হয়। এই এই পরিস্থিতিতে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের তাদের কোনো বাস্তবে সেইভাবে তাদের কোনো রকম প্রচার কিংবা তাদের দেখা যাচ্ছে না মাঠে। সুতরাং এই সময়কে মৃতপ্রায় যদি ধরা হয়, এই মৃতপ্রায় রাজনৈতিক অস্তিত্বকে পুনরুজ্জীবিত করার একটা জোরালো চেষ্টা গতকাল এইভাবে অ্যাগ্রেসিভ রেসাসিটেশনের মাধ্যমে করলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার আমিও বললাম প্রধানমন্ত্রী, কারণ তিনি হচ্ছেন ডি জুরে আর ডি ফ্যাক্টো, মানে একটা হচ্ছে বাস্তবের প্রধানমন্ত্রী ডি ফ্যাক্টো, আর একটা হচ্ছে খাতায় কলমে আইনত প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। আর এখন যারা আছে, যারা ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী, ওই মোহাম্মদ ইউনূস, তিনি হচ্ছেন ডি ফ্যাক্টো, এবং এটা হচ্ছে অবৈধ। এবার তিনি কি করলেন, এই বার্তাটির এই পোস্টমর্টেম রিপোর্টটা আমি একটু চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার একটু নতুন ভাবে। বক্তব্য প্রথম হচ্ছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স।